আজকে ক্লাসে আমরা 3 গড়া নগদান বই প্রস্তুত করা শিখব। 3 গড়া নগদান বই অনেক শিক্ষার্থী সঠিকভাবে প্রস্তুত করতে পারে না। আমি আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, সেই ক্ষেত্রে তোমরা খুব সহজে 3 গড়া নগদান বই প্রস্তুত করতে পারবে। আর 3 গড়া নগদান বই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা প্রত্যেক বছর এসএসসি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা উভয় পরীক্ষায় এসে থাকে। আমি আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো, সেই ক্ষেত্রে এই বিষয়টি তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে। 3 গড়া নগদান বইয়ের ছকটা হচ্ছে এরকম। এখানে 3 গড়া নগদান বইয়ে মোট 14টি ছক থাকে, অর্থাৎ 3 গড়া নগদান বইয়ে মোট 14টি থাকে গড় থাকে। প্রথমে হচ্ছে তারিখ, প্রাপ্তি, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, প্রদত্ত বার্তা। এখানে এই প্রথম 7টি গড় হচ্ছে ডেবিট পক্ষ, আর পরের 7টি গড় হচ্ছে ক্রেডিট পক্ষ। প্রথম 7টি গড় হচ্ছে ডেবিট পক্ষ, আর পরের 7টি গড় হচ্ছে ক্রেডিট পক্ষ। প্রথম 7টি গড়ের মধ্যে রয়েছে তারিখ, প্রাপ্তি, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, প্রদত্ত বার্তা। তারপর পরের 7টি গড়ের মধ্যে রয়েছে, অর্থাৎ যে গড়গুলো ক্রেডিট দিকে, তারিখ, প্রধান, বাউচাং নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, নগদ, ব্যাংক, প্রাপ্ত বার্তা। প্রতিষ্ঠানে নগদে যে লেনদেনগুলো হয়ে থাকে ওই সমস্ত লেনদেনগুলো শুধুমাত্র 3 গড়া নগদান বইয়ের মধ্যে আসবে। এর মধ্যে যেই লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানে টাকা আসে, অর্থাৎ যেই নগদ লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানে টাকা আসে, ওই টাকাগুলো বসবে ডেবিট পক্ষে, অর্থাৎ প্রাপ্তির দিকে। আর যেই নগদ লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, সেই টাকাগুলো বসবে প্রদানের ঘরে। অর্থাৎ 3 গড়া নগদান বইয়ের মধ্যে শুধুমাত্র নগদ লেনদেনগুলোতে আসবে, এবং ওই নগদ লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠানে টাকা আসে, ওই লেনদেনগুলো বসবে ডেবিট দিকে, অর্থাৎ প্রাপ্তির দিকে। আর যেই নগদ লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান থেকে টাকা চলে যায়, ওই লেনদেনগুলো বসবে প্রদানের দিকে, অর্থাৎ ক্রেডিট দিকে। 3 গড়া নগদান বই প্রস্তুতের ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি হচ্ছে যে এন্ট্রিগুলো ব্যাংক এবং নগদ উভয় টাকাকে প্রভাবিত করে। সেই লেনদেনগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি। যেমন ব্যাংকে জমা দেওয়া হলো এবং অফিসের প্রয়োজনে, কারবারের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলো। এই দুই হিসাব হচ্ছে, অথবা এই দুই লেনদেন হচ্ছে কন্ট্রা এন্ট্রি। এগুলোর মাধ্যমে ব্যাংকের টাকা বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের টাকা হ্রাস পায় যখন ব্যাংকে টাকা জমা দেওয়া হয়। আবার যখন অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়, তখন অফিসের নগদ টাকা বৃদ্ধি পায়, ব্যাংকের টাকা হ্রাস পায়। এখানে ব্যাংক এবং অফিস, অর্থাৎ কারবার, দুটোই প্রভাবিত হচ্ছে। সুতরাং যেই লেনদেনগুলো অথবা যেই হিসাবগুলো নগদ, অর্থাৎ প্রতিষ্ঠানের নগদ এবং ব্যাংকের টাকা উভয়কে প্রভাবিত করে, সেগুলো হচ্ছে কন্ট্রা এন্ট্রি বা কন্ট্রা হিসাব। এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন লিখে রেখেছি, এটা হচ্ছে আবিদ কুং এদের 2020 সালের মার্চ মাসের কিছু হিসাব দেওয়া আছে। এখানে মার্চের 1 তারিখ হচ্ছে নগদ উদ্বৃত্ত 10,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 5,000 টাকা। মার্চের 3 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো 2,000 টাকা, অর্থাৎ ব্যাংকে জমা 2,000 টাকা। 7 তারিখ জেহাদের কাছ থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রাপ্তি, অর্থাৎ জেহাদ একজন দেনাদারের কাছ থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা কি করেছে, পেয়েছে। তারপর হচ্ছে 11 তারিখ নগদে বিক্রয় 3,000 টাকা, 19 তারিখ পাওনাদারকে 5,000 টাকা পরিশোধ, বার্তা প্রাপ্তি 200 টাকা। তারপর হচ্ছে 31 তারিখ বেতন প্রদান, এটা 31 না, এটা হচ্ছে 30 তারিখ বেতন প্রদান 7,000 টাকা। এই লেনদেনগুলো থেকে আমরা কি করব, একটা 3 গড়া নগদান বই প্রস্তুত করব। আচ্ছা, আমি ছোট্ট প্রথমে বলেছি। তারপর হচ্ছে 1 তারিখ 2020 মার্চের 1 তারিখ, প্রথমে আমরা তারিখটা লিখব। এখানে নগদ উদ্বৃত্ত হচ্ছে 10,000 টাকা। যে নগদ উদ্বৃত্তগুলো থাকে, নগদ উদ্বৃত্ত 10,000 টাকা এবং জমা অতিরিক্ত, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 5,000 টাকা। নগদ উদ্বৃত্তটা সবসময় ডেবিট দিকে বসবে, এবং প্রাপ্তির দিকে বসবে। অর্থাৎ 3 গড়া নগদান বইয়ে নগদ উদ্বৃত্ত যেটা দেওয়া থাকবে, সেটা সব সময় এখানে প্রাপ্তির দিকে বসবে। আর ব্যাংক জমা অতিরিক্ত সব সময় ক্রেডিট দিকে বসে।
ব্যাংক জমা অতিরিক্ত সব সময় ক্রেডিট দিকে বসে, নগদ উদ্বৃত্ত বসে ডেবিট দিকে, ব্যাংক জমা অতিরিক্ত বসে ক্রেডিট দিকে। এখন এখানে এটা হচ্ছে প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত অর্থাৎ নগদ উদ্বৃত্ত এবং ব্যাংক জমা অতিরিক্ত এরকম যদি লেনদেন থাকে তখন আমরা লিখবো ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি। যদি বলা হতো মার্চের 1 তারিখ নগদ 10,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 50,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো বা ব্যবসা শুরু করলো, এরকম যদি বলা থাকতো সেক্ষেত্রে আমরা লিখতাম মূলধন। যেহেতু এখানে বলছে নগদ উদ্বৃত্ত 10,000 টাকা, ব্যাংক জমা অতিরিক্ত 5,000 টাকা, এটা একটা উদ্বৃত্ত, এখানে উদ্বৃত্ত শব্দটি লেখা আছে, সুতরাং এটা যদি দেওয়া থাকে আমরা লিখবো ব্যালেন্স বিডি। আর নগদ উদ্বৃত্ত বসবে ডেবিট দিকে অর্থাৎ প্রাপ্তির দিকে, আর ব্যাংক জমা অতিরিক্ত বসবে ক্রেডিট দিকে অর্থাৎ প্রদানের দিকে। তাহলে আমরা লিখবো 2020 সাল, প্রথমে আমরা তারিখটা লিখবো 2020 মার্চের কয় তারিখ? 1 তারিখ। ব্যালেন্স বিডি, নগদ উদ্বৃত্ত হচ্ছে 10,000 টাকা, আমরা নগদের ঘরে লিখবো 10,000 টাকা। তারপর ঠিক একইভাবে প্রদানের দিকে আমরা ব্যাংক জমা অতিরিক্তটা লিখবো 2020 সাল মার্চের 1 তারিখ। ব্যালেন্স বিডি, ব্যাংক জমা অতিরিক্ত হচ্ছে 5,000 টাকা, এটা এখানে লিখবো। তারপর হচ্ছে 3 তারিখ, ব্যাংকে জমা দেওয়া হলো 2,000 টাকা, এটা হচ্ছে একটা কন্ট্রাএন্ট্রি। ব্যাংকে জমা দিলে অফিসের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করলে সেটা হচ্ছে কন্ট্রাএন্ট্রি। কন্ট্রাএন্ট্রি 3 গড়া নগদান বই লিপিবদ্ধ করার আগে আমরা এটার জাবেদাটা করতে হবে। প্রথমে আমরা সেটা কি করব? জাবেদা করব। ব্যাংকে জমা দেওয়া হলো 2,000 টাকা, এটা জাবেদা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ এটা জাবেদাটা হবে এরকম। এটা আমি এখানে লিখি, এটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংকে জমা দেওয়ার ফলে ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে, সেই জন্য ব্যাংক হিসাব ডেবিট, নগদ টাকা হ্রাস পেয়েছে, সুতরাং নগদান হিসাব ক্রেডিট। এখন এই জাবেদা করার পরে এখানে আমরা ডেবিটের টাকা বসাবো ক্রেডিটের দিকে, ক্রেডিটটা বসাবো ডেবিটের দিকে, ডেবিটটা বসাবো ক্রেডিটের দিকে, ক্রেডিটটা বসাবো ডেবিট দিকে। এখানে ব্যাংক হিসাব আছে কোথায়? ডেবিটে। ব্যাংক হিসাব আছে ডেবিট দিকে, সুতরাং আমরা ব্যাংক হিসাবটা বসাবো ক্রেডিট দিকে। ব্যাংক হিসাব এখানে আছে ডেবিট দিকে, আমরা ব্যাংক হিসাবটা বসাবো ক্রেডিট দিকে। তাহলে 3 তারিখ দিব, যেহেতু এটা ক্রেডিট অংশ, ব্যাংক আছে ডেবিট, আমরা বসাবো ক্রেডিটে, এখানে লিখবো আমরা ব্যাংক হিসাব। তারপর হচ্ছে নগদ আছে ক্রেডিটে, আমরা বসাবো ডেবিটে, ডেবিটটা বসাবো ক্রেডিটে, ক্রেডিটটা বসাবো ডেবিটে। এখানে নগদান হিসাব আছে ক্রেডিট দিকে, সুতরাং আমরা বসাবো ডেবিট দিকে। 3 তারিখ নগদান হিসাব বসানোর পরে টাকা কত টাকা? 2,000 টাকা। টাকা কত টাকা? 2,000 টাকা। এখানে আমরা লিখেছি ব্যাংক হিসাব লিখেছি। আমরা যখন এখানে ব্যাংক হিসাব লিখবো আমরা ওই কন্ট্রাএন্ট্রির ক্ষেত্রে ওই টাকাটা নগদের এখানে বসাবো, আর এখানে নগদান হিসাব লিখেছি আমরা টাকাটা বসাবো ব্যাংকের ঘরে। ঠিক বিপরীত, এখানে আমরা ব্যাংক হিসাব লিখেছি টাকা বসাবো নগদের ঘরে, এদিকে নগদান হিসাব লিখেছি আমরা টাকা বসাবো ব্যাংকের ঘরে। কত টাকা? 2,000 টাকা। ব্যাংক হিসাব আছে টাকা বসাবো নগদের দিকে 2,000, আর এদিকে নগদান হিসাব আছে আমরা টাকা বসাবো ব্যাংকের ঘরে, এখানে 2,000 টাকা। যেহেতু এটা কন্ট্রাএন্ট্রি, সুতরাং আমরা এই ঘরের মধ্যে এটাকে ক লিখে দিব, এভাবে ক মানে হচ্ছে কন্ট্রাএন্ট্রি, এটা সংযুক্ত ভাবে আমরা লিখে দিব। তারপর হচ্ছে তাহলে কন্ট্রাএন্ট্রির দিকে প্রথমে আমরা জাবেদা করব। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলে এটা জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ডেবিটটা বসাবো ক্রেডিটে, ক্রেডিটটা বসাবো ডেবিটে। ব্যাংক হিসাব আছে ডেবিটে, সুতরাং এটা বসিয়েছি আমরা ক্রেডিটে। নগদান হিসাব আছে ক্রেডিটে, আমরা বসিয়েছি ডেবিটে। তারপর ব্যাংকের টাকা বসাবো নগদের ঘরে, নগদের টাকা বসাবো ব্যাংকের ঘরে। তারপর হচ্ছে 7 তারিখ, জিহাদের কাছ থেকে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা প্রাপ্তি। 9,500 টাকা প্রাপ্তি, আমরা টাকা পেয়েছি, টাকা পেলে এটা বসাবো আমরা প্রাপ্তির দিকে অর্থাৎ ডেবিট দিকে। আচ্ছা, জিহাদের কাছ থেকে আমরা পেতাম হচ্ছে 10,000 টাকা, এই 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমরা পেয়েছি 9,500 টাকা। তাহলে এখানে প্রদত্ত বারটা কত? প্রদত্ত বারটা হচ্ছে 500 টাকা, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ দিলে আসবে 500 টাকা। এই 500 টাকা হচ্ছে প্রদত্ত বারটা, অর্থাৎ আমরা জিহাদকে 500 টাকা প্রদত্ত বার্তা দিয়েছি, এর ফলে সেই 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে আমাদেরকে 9,500 টাকা দিয়েছে। সেক্ষেত্রে আমরা এটা লিখবো এখানে 7 তারিখ দেনাদার বা জিহাদ। আচ্ছা, আমরা এখানে দেনাদার লিখি, দেনাদার। জিহাদের কাছ থেকে আমরা 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত পেয়েছি? 9,500 টাকা পেয়েছি। 9,500 টাকাটা আমরা যেহেতু নগদে পেয়েছি, এটা এখানে লিখবো 9,500।
9,500 টাকা। এখন তাকে আমরা বাট্টা দিয়েছি কত, প্রদত্ত বাট্টা হচ্ছে 500 টাকা। এই 500 টাকাটা আমরা প্রদত্ত বাট্টার করে বসাবো। তারপর 11 তারিখ, নগদে বিক্রয় 3,000 টাকা, অর্থাৎ আমরা নগদে বিক্রয় করেছি 3,000 টাকা। আমরা যখন কোনো কিছু বিক্রয় করি তখন আমাদের কাছে টাকা আসে, কোনো কিছু আমরা বিক্রয় করলে আমাদের কাছে টাকা আসে, টাকা আসলে সেটা আমরা ডেবিটের দিকে বসাবো, অর্থাৎ প্রাপ্তির দিকে বসাবো। তাহলে 11 তারিখ বিক্রয়, নগদে বিক্রয় কত টাকা, 3,000 টাকা, এটাকে আমরা নগদের ঘরে বসাবো। তারপর হচ্ছে 19 তারিখ, ফাওনাদারকে 5,000 টাকার পরিশোধ, ফাওনাদারকে 5,000 টাকা পরিশোধ, বাট্টা প্রাপ্তি 200 টাকা, বাট্টা প্রাপ্তি 200 টাকা। অর্থাৎ আমাদের একজন ফাওনাদার ছিল, ওই ফাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করা হয়েছে, অর্থাৎ ফাওনাদারকে 5,000 টাকা পরিশোধ করা হয়েছে, এর ফলে 200 টাকা প্রাপ্ত বাট্টা, অর্থাৎ 200 টাকা বাট্টা পেয়েছে। এখানে ফাওনাদার থেকে যে বাট্টাটা পাওয়া হয় সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, আর দেনাদারকে যে বাট্টাটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। এখানে এটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, অর্থাৎ যে 200 টাকাটা সে পেয়েছে বাট্টা। পাওনাদারকে কত টাকা পরিশোধ করা হয়েছে, 5,000 টাকা পরিশোধ করা হয়েছে। কত তারিখ, 19 তারিখ। পাওনাদারকে পরিশোধ করার ফলে টাকা চলে গেছে, টাকা চলে গেছে, এটা বসবে ক্রেডিটের দিকে, অর্থাৎ প্রদানের দিকে। 19 তারিখ পাওনাদার কত টাকা পরিশোধ করা হয়েছে, 5,000 টাকা পরিশোধ করা হয়েছে, এটা এখানে বসবে। প্রাপ্ত বাট্টা কত, 200 টাকা, 200 টাকাটা এখানে প্রাপ্ত বাট্টা করে বসবে। তারপর হচ্ছে 30 তারিখ, 30 তারিখে বেতন, বেতন প্রদান 7,000 টাকা, অর্থাৎ 30 তারিখে বেতন প্রদান করা হয়েছে 7,000 টাকা, নগদে 7,000 টাকা বেতন প্রদান করা হয়েছে। বেতন প্রদান করলে টাকা চলে যায়, বেতন প্রদান করলে টাকা চলে যায়, সুতরাং এটা ক্রেডিট দিকে প্রদানের ঘরে বসবে। কয় তারিখ, 30 তারিখ বেতন প্রদান, বেতন, বেতন প্রদান কত টাকা, 7,000 টাকা, এটা এখানে বসবে। এখন আমাদের এখানে আর কোনো লেনদেন নাই, এখন আমরা এগুলো কি করব, যোগ করব। প্রথমে তিনটে এখানে প্রথমে আমাদের দেখতে হবে, যোগ করার ক্ষেত্রে দেখতে হবে কোন পাশের টাকাটা বেশি, কোন পাশের টাকাটা বেশি। এদিকে আমাদের ডেবিট দিকে টাকা, নগদে করে টাকা আছে 10,000 টাকা, 9,500 টাকা, 3,000 টাকা। আর আমাদের ক্রেডিট দিকে টাকা আছে 2,000, 5,000, 7,000। এখানে দেখে বোঝা যাচ্ছে আমাদের ডেবিট দিকে টাকাটা বেশি, ডেবিট দিকে টাকাটা বেশি, যেদিকে টাকাটা বেশি ওই দিকে আমরা প্রথমে এটা যোগ করে বসাবো। 10,000, এদিকে আছে 9,500, তারপর হচ্ছে 3,000 টাকা। ওগুলো যখন আমরা যোগ করবো তখন আসবে 10,000 যোগ 9,500 যোগ 3,000 টাকা, এটা আস্তে আস্তে 22,500 টাকা, 22,500 টাকা। এখন এই 22,500 টাকাটা আমরা এদিকে লিখবো, 22,500, 22,500। এই 22,500 টাকাটা লিখার পরে এখানে এই টাকা থেকে এই টাকাগুলো বিয়োগ করে ঘাটতি অংশ নির্ণয় করতে হবে আমাদের। একটা ঘাটতি অংশ যেটা থাকবে সেটা এখানে আমরা ব্যালেন্স সিডি দিয়ে লিখবো, ব্যালেন্স সিডি দিয়ে লিখবো, ব্যালেন্স সিডি দিয়ে লিখবো। অর্থাৎ তাহলে এখানে 22,500 থেকে যখন আমরা 2,000 বিয়োগ, তারপর হচ্ছে 5,000 বিয়োগ 7,000 যখন আমরা বিয়োগ করব তখন আসবে 8,500 টাকা। এই 8,500 টাকাটা হচ্ছে আমাদের ঘাটতি অংশ, অর্থাৎ উভয় পাশে টাকাটা মিলাতে হবে। এদিকে 22,500 টাকা, এদিকেও 22,500 টাকা আমাদের কি করতে হবে, মিলাতে হবে। এই মিলানোর পরে এখানে একটা ঘাটতি অংশ থাকবে, ওই ঘাটতি অংশটা আমরা পরবর্তী মাসের 31 তারিখ, অর্থাৎ একেবারে মাসের শেষ তারিখে গিয়ে ব্যালেন্স সিডি দিয়ে লিখবো, ব্যালেন্স সিডি দিয়ে লিখবো। অর্থাৎ এখানে এই টাকাটা থেকে এই টাকাগুলো বিয়োগ করার পরে যে ঘাটতি অংশটা থাকবে ওই ঘাটতি অংশটা আমরা ব্যালেন্স সিডি দিয়ে 31 তারিখ, অর্থাৎ মাসের শেষ তারিখে আমরা এটা ব্যালেন্স সিডি দিয়ে লিখে দিব। তারপর এদিকে ব্যাংকের ঘরে, ব্যাংকের ঘরের ক্ষেত্রে এদিকে আছে 2,000 টাকা, এদিকে আছে 5,000 টাকা, এদিকে আছে 2,000 টাকা, এদিকে আছে 5,000 টাকা। তাহলে এখানে ক্রেডিট দিকে টাকাটা বেশি, ক্রেডিট দিকে টাকাটা বেশি, সুতরাং এটা আমরা এখানে যোগ করব। যেহেতু ক্রেডিট দিকে টাকাটা বেশি আমরা এদিকে লিখবো 5,000 টাকা, এদিকে লিখবো 5,000 টাকা, কারণ এখানে আর কোনো টাকা নাই, শুধুই আছে 5,000 টাকা এটা, সুতরাং এটা আমরা এখানে লিখে দিচ্ছি। তারপর ওই 5,000 টাকাটা আমরা এদিকে লিখবো মিলানোর জন্য উভয় পাশে। এখন এখানে ঘাটতি অংশ কত, 5,000 থেকে 2,000 চলে গেলে এখানে ঘাটতি অংশ আসবে 3,000 টাকা, 3,000 টাকা, এটা হচ্ছে ঘাটতি অংশ। সুতরাং এটা আমরা 31 তারিখ, অর্থাৎ একেবারে মাসের শেষ তারিখ ব্যালেন্স সিডি দিয়ে লিখে দিব। অর্থাৎ যে ঘাটতি অংশটা থাকবে ওই ঘাটতি অংশটা আমরা এখানে 31 তারিখ ব্যালেন্স সিডি দিয়ে
লিখে দিব। অর্থাৎ উভয় পাশে টাকাটা আমাদের মিলাতে হবে, এদিকেও 22,500 টাকা, এদিকেও 22,500 টাকা। এখান থেকে আমরা ওই টাকাটা বিয়োগ করে এখানে 8,500 টাকা ঘাটতি পেয়েছি, এটা ব্যালেন্স সিডি দিয়ে লিখেছি। এদিকে 5,000 টাকা, আবার এদিকে 5,000 টাকা লিখেছি, কারণ এদিকে টাকা কম, এদিকে টাকা বেশি, সুতরাং এই জন্য আমরা এটাই লিখেছি এদিকে। আর এদিকে টাকা এটাই বেশি ছিল, সেই জন্য আমরা এখানে এটা লিখেছি। তাহলে এদিকে 5,000 টাকা, ওই 5,000 টাকাটা এখানে লেখার পর এখানে ঘাটতি অংশ আছে 3,000 টাকা। 5,000 থেকে 2,000 বিয়োগ করে গেলে আর ঘাটতি থাকবে কত টাকা? 3,000 টাকা। ওই 3,000 টাকা আমরা মাসের শেষে ব্যালেন্স সিডি দিয়ে লিখেছি। তারপর বাট্টার টাকাটা আমরা এখানে লিখে দিব। বাট্টার টাকাটা আমাদের এখানে হিসাব পাবে না, বাট্টার টাকাটা যেভাবে ছিল ওইভাবে বসে যাবে, 200 টাকা। এখন এখানে যে ঘাটতি অংশগুলো আমরা পেয়েছিলাম, যে ঘাটতিটা পেয়েছিলাম সেটা ঠিক বিপরীতে গিয়ে পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে, ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। এখানে 8,500 টাকা, 8,500 টাকা ক্রেডিট দিকের ঘাটতি অংশ, সুতরাং ওইটা ডেবিট দিকে চলে যাবে। 8,500 টাকা, 8,500 টাকা। এখন এটা মার্চ মাসের অঙ্ক, আমরা এপ্রিলের 1 তারিখ, তাহলে এটা আসবে এপ্রিল 1 ব্যালেন্স বিডি, দিয়ে আমরা এখানে 8,500 টাকাটা কি করে দিব? লিখে দিব। তারপর এখানে ডেবিট দিকে 3,000 টাকা ঘাটতি ছিল, ওই 3,000 টাকা আমরা এখানে ক্রেডিট দিকে লিখে দিব, অর্থাৎ ব্যাংকের ঘরে, যেহেতু এটা ব্যাংকের ঘাটতি, সুতরাং এখানে 3,000 টাকা এইভাবে আমরা এখানে লিখে দিব। এপ্রিল 1 ব্যালেন্স বিডি দিয়ে আমরা ওই ঘাটতি টাকাটা এখানে লিখে দিব। তাহলে যে ঘাটতিতে টাকাটা থাকবে উভয় পাশে আমরা টাকাটা সমান করার পর যে ঘাটতিটা থাকবে সেটা আমরা মাসের শেষ তারিখে ব্যালেন্স সিডি দিয়ে লিখব, এবং ওই টাকাটা বিপরীত দিকে গিয়ে মাসের 1 তারিখ অর্থাৎ পরবর্তী মাসের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে লিখব। এইভাবে 3 গড়া নগদান বই প্রস্তুত করা হয়ে থাকে। তাহলে 3 গড়া নগদান বইয়ের মোট গড় হচ্ছে 14টি, 7টি হচ্ছে ডেবিট দিকের আর 7টি হচ্ছে ক্রেডিট দিকের। ডেবিট দিকে যে লেনদেনগুলোর মাধ্যমে প্রতিষ্ঠান টাকা আসে ওই টাকাগুলো বসে, আর ক্রেডিট দিকে যে লেনদেনগুলোর মাধ্যমে টাকা চলে যায় ওই লেনদেনগুলো ওই ক্রেডিট দিকে বসে, অর্থাৎ প্রদানের দিকে বসে। আর কন্ট্রাক্টের ক্ষেত্রে প্রথমে জাবেদা করতে হবে, জাবেদা করার পর ডেবিটটা বসবে ক্রেডিটে, ক্রেডিটটা বসবে ডেবিটে, ব্যাংকের টাকা বসবে নগদের টাকা বসবে ব্যাংকে। এইভাবে 3 গড়া নগদান বই প্রস্তুত করা হয়ে থাকে।